ফ্রেন্ডস, এসে গেছি নিউমেরোলজি নাম্বার ইন্ট্রোডাকশন ক্লাসের পার্ট 2 নিয়ে। তো পার্ট 1-এ ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা জানতে পেরেছি যে সংখ্যা কী এবং সংখ্যার গুরুত্ব কী, সংখ্যার তরঙ্গ কিভাবে আমাদের জীবনে শুরু হয় এবং আমরা সেই সংখ্যার তরঙ্গকে কিভাবে কাজে লাগাতে পারি, কখন কাজে লাগাতে পারি না, কি কি বাধা আসতে পারে, বা কোন কোন দার্শনিকের বা কোন কোন অঙ্কবিদের আমরা তাদের উদাহরণ নিয়ে আমরা শাস্ত্রে সেগুলো লিপিবদ্ধ করেছি এবং তার থেকে একটা অভিজ্ঞতালব্ধ ফল নিয়ে কিভাবে আমরা জীবনে চলছি বছরের পর বছর, এবং প্রায় 10,000 বছরেরও পুরনো বিদ্যা নিয়ে আমরা কিভাবে চলছি। জ্যোতিষ 10,000 যদি অ্যাকচুয়ালি ধরি তো এটা সবচেয়ে প্রাচীন, মানে আদি শাস্ত্র যাকে বলা হয়, কিন্তু যখন থেকে লিপিবদ্ধ হয়েছে একটা আধুনিক সংখ্যাতত্ত্ব শাস্ত্র হিসাবে যদি ধরি তাহলেও সেটা এত বছর ধরে চলছে। তো সেগুলো আমরা কিভাবে করছি বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা পার্ট 1-এ আলোচনা করেছি। যারা তোমরা রেকর্ডেড ভিডিও দেখো, যারা ফলো করো, ফলোয়ার্স যারা আছো, তারা পার্ট 1টা যদি কোনোভাবে মিস করে যাও, তোমাদের ডেসক্রিপশন বক্সে রাইট হ্যান্ড সাইডে লিঙ্ক আছে, তোমরা গিয়ে সেখান থেকে দেখতেই পারো, ঠিক আছে। এবারে আজকে আমরা আসবো পার্ট 2-তে, ইন্ট্রোডাকশন পার্টের পার্ট 2, এটা নাম্বার ইন্ট্রোডাকশন পার্টের পার্ট 2, যে 3 সংখ্যার ব্যক্তির বিবরণ। আগের পার্টেও আমি বলেছি যে 1 সংখ্যার ব্যক্তিরা কীরকম হতে পারে, 2 সংখ্যার ব্যক্তিরা কেমন হতে পারে। যেমন ধরো তোমাদের যে 1 থেকে 9 সংখ্যার যে সব কিছু স্বভাব চরিত্র যা কিছুই আছে না কেন, সেগুলো মৌলিক সংখ্যা, এবং 9-এর পরে যে কোনো সংখ্যায় যদি তুমি জন্মগ্রহণ করো তাহলে সেটাকে তোমাকে যোগ করে একটা সংখ্যায় আনতে হবে, মৌলিকে আনতে হবে। 9-এর পর থেকে যে কোনো সংখ্যা যদি তোমাদের হয়ে যায় তাহলে সেটা যৌগিক সংখ্যা হয়ে যায়। যে কোনো মাসের তুমি 10, 11, 12, 13 যে কোনো মাসেই জন্মাও না কেন, এখানে পরিষ্কার দেখো মেনশন করে দেওয়া হয়েছে যে 1 থেকে 9 এদেরই পুনরাবৃত্তি হয়। কারণ 10 মানে তুমি 1 জানবে, 11 মানে 2 জানবে, 12 মানে 3 জানবে, এইরকম বারবার পুনরাবৃত্তি হয়। যৌগিক সংখ্যাগুলোকে যদি একটা করি, সিঙ্গেল ডিজিটে আনি, তাহলে ওটা 1 থেকে 9-এর মধ্যেই হবে। সেই জায়গাটা আমি পার্ট 1-এ এগুলো মেনশন করে দিয়েছি। এগুলো তোমরা পুরো ডিটেলটা পার্ট 1-এই দেখতে পাবে। এবারে আজকে আমি যাব হচ্ছে 3 সংখ্যার ব্যক্তিরা কেমন হয়, তাদের পেশা কেমন, স্বভাব কেমন, কি হতে পারে। তাহলে 3 মানে আমরা কী কী ডেট বলতে পারি? যে কোনো মাসের 3 তারিখে জন্ম হলেও 3, যে কোনো মাসের 12 তারিখে জন্ম হলেও 2 + 1 12 করলে 3 আসছে, যে কোনো মাসের 21 তারিখে জন্মগ্রহণ করছে মানে সেও 3-এর সংখ্যার লোক, যে কোনো মাসের 30 তারিখ মানে সেও 3-এর সংখ্যারই লোক, ঠিক আছে। এটা তোমরা জানতেই পারো। এবারে মানুষের জীবনযাত্রায় 3 সংখ্যাটা কিভাবে প্রভাব বিস্তার করে। মানুষের জীবনে কি বলছে যে ক্রিয়াকলাপ, 3 সংখ্যার যে ক্রিয়াকলাপ সেটা অসীম। কেন অসীম? দেখো তোমরা, এখানে লেখা আছে কি 3 সংখ্যার যে ক্রিয়াকলাপ মানুষের জীবনে সেটা অসীম। কেন অসীম? কারণ মানুষ 3 সংখ্যা মানে বৃহস্পতি, মানুষ বৃহস্পতি দ্বারা যখন চালিত হয়, বৃহস্পতি একটা বৃহৎ গ্রহ। বৃহস্পতির যে পরিমাপ, পৃথিবীর বাইরে তো, পৃথিবী ছাড়াও তো পৃথিবীর বাইরে বিভিন্ন গ্রহ আছে, বৃহস্পতি, শুক্র, শনি, মঙ্গল, বুধ, সব কিছুই তারা ঘুরছে সব প্রতিনিয়ত, তো তাদের একটা প্রভাব আছে। তো প্রত্যেকটা সংখ্যা একটা করে গ্রহকে নির্দেশ করে। আমি মেনশন করে দিয়েছি 2 মানে চন্দ্র, 1 মানে রবি, এবার 3 মানে হচ্ছে বৃহস্পতি। যদিও এই নিয়ে আমি পার্ট 3-তে, নাম্বার ইন্ট্রোডাকশনের পার্ট 3-তে এই নিয়ে আমি বিশেষভাবে আসবো যে কোন নাম্বারের ক্ষেত্রে কী কী গ্রহ নির্দেশিত হয়, তবুও এটা সংখ্যার বিবরণ দিতে গিয়ে সামান্য বলে রাখছি যে 3 সংখ্যা আমাদের বৃহস্পতি সংখ্যাকে নির্দেশ করে। 3 মানে আমাদের বৃহস্পতির যে সংখ্যা, সেই বৃহস্পতি গ্রহের যা কিছু কার্যকলাপ, যা কিছু নেচার ক্যারেক্টার, সেটাই একটা মানুষের দ্বারা আকর্ষিত হয়, সেটাই সে করতে চায় বা সেটাই সে খোঁজে বা সেটাই সে পারে, এটা বলা যেতে পারে। তার যোগ্য অযোগ্য যা যা জিনিস আছে বৃহস্পতির, সেটাই সেই মানুষের মধ্যে অ্যাবজর্ব হবে যে কোনো মাসের 3, 12, 21, 30 তারিখে যদি কেউ জন্মায়। এবারে দেখে নাও 3 কি লেখা হয়েছে এখানে, যে মানুষের জীবনযাত্রায় 3 সংখ্যার ক্রিয়াকলাপটা অসীম। যে কোনো সংখ্যার লোকের মধ্যে এই সংখ্যাটি কখনো প্রত্যক্ষ বা কখনো পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। কারণ 3-এর প্রভাব থাকবে, বৃহস্পতির এত বিশাল ব্যাপ্তি যে তার প্রভাব মানুষের জীবনে কোনো না কোনোভাবে থাকবেই। এটি হচ্ছে বৃহস্পতির প্রতীক, আমি লিখেই দিয়েছি এখানে দেখো। চাকরি, ব্যবসা বা ধর্মীয় বিষয়ে তারা কর্মদক্ষতা প্রমাণ করতে পারে। কারা? না যে কোনো মাসের 3, 12, 21, 30 তারিখে যারা জন্মাচ্ছে তারা চাকরি, ব্যবসা, বিভিন্ন বিষয়টা কর্মদক্ষতার প্রমাণ দিতে পারে। তারা কেমন হয়? ধীর স্বভাবের হয়, স্থির হয়, নিয়মানুবর্তিতা, যে কোনো জিনিস নিয়ম মেনে করতে একটু ভালোবাসে, নিয়মে চলতে ভালোবাসে, বিবেক বুদ্ধি সম্পন্ন হয়, ধার্মিক হয়। বন্ধুরা, এখানে কিন্তু আমি আগেও মেনশন করে দিয়েছি, তোমরা পার্ট 1-এর ক্লাসের ক্ষেত্রে একটু দেখে নেবে যে প্রত্যেকটা সংখ্যার যেমন কিছু পজিটিভ দিক আছে তেমন কিছু নেগেটিভ দিকও আছে। সুতরাং একভাবে যে বর্ণনাগুলো এখানে দেওয়া হচ্ছে সংখ্যার হিসাবে, এটা একইভাবে সব মানুষের ওপরে হবেই এটা কিন্তু নয়। কারণ তাদের ক্ষেত্রে কিছু কিছু
জিনিস নেগেটিভও হতে পারে, কিছু কিছু প্রতিকূল বিষয়ে তারা অন্য সংখ্যা থেকে হয়তো আকর্ষণ করছে, তখন এই সংখ্যাটা তাকে পূর্ণ ফল দিতে পারছে না। সেই জায়গাগুলো আমরা যেহেতু পরের ক্লাস করব সংখ্যাতত্ত্বে, তখন আমরা বুঝতে পারবো। সেই জন্য একভাবে যে বর্ণনা দেওয়া হয়েছে এটা সবার ক্ষেত্রে সবটা মিলবে না, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিছু কিছু মিলবে। এই জায়গাটাকে আমি সবসময় তোমাদেরকে মেনশন করে রাখি, যাতে তোমরা বুঝতে অসুবিধা না হয়। কারণ তোমরা এই বর্ণনার সাথে কারো কারো পুরো মিল খুঁজে নাও পেতে পারো। এই এক্সপেকটেশন নিয়ে পড়াটাই কখনো শুরু করবে না যে এটা মানেই এটা তোমার ক্ষেত্রে পুরোটাই হবে। তুমি হয়তো কোনো মাসেরই 21 তারিখে জন্মেছো, কিন্তু পুরোটাই এর মধ্যে মিলবে না, কারণ তোমার জন্ম সংখ্যার মধ্যে 3 ছাড়াও আরও অনেক নাম্বার আছে। সেই নাম্বারগুলো তার নিজের ফল অবশ্যই দেখাবে কখনো না কখনো। তো পুরোটা কখনোই কারোর মেলে না, কিন্তু প্রত্যেকটা জিনিস কিছু কিছু মিলবেই। তুমি যদি 12 তারিখে বা 21 তারিখে জন্মে থাকো, বা 3 তারিখে জন্মে থাকো, বা 30 তারিখে জন্মে থাকো, এই বিবরণটার মধ্যে বেশ কিছুটা তোমার মিলবেই, বেশ কিছুটা সবারই মিলবে। এবার কোন কোনটা মিলবে সেটা মানুষ হিসাবে ডিপেন্ড করে। তো এবার আমি চলে যাব বর্ণনায়। এবার তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি লিখছি, যে চাকরি, ব্যবসা, ধর্মীয় বিষয় তারা কর্মদক্ষতা প্রমাণ করে থাকে। তারা ধীর স্থির স্বভাবের হতে পারে, নিয়মানুবর্তিতা মেনে চলে, বিবেক বুদ্ধি সম্পন্ন হতে পারে, সবার সাথে খাপ খাওয়াতে চেষ্টা করে, যে যেরকম তার সাথে সেরকম হওয়ার চেষ্টা করে, বা যে কোনো মানে নিজের ভালো লাগছে না এরকম ধরনের কোনো পরিবেশে গেল সেখানেও সে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এবার কি বলছি দেখো, পরমতা বলি, পরমতা বলিতে নিবেদিত প্রাণ মানে কি, যে হ্যাঁ আমি যে কোনো কিছুই করতে পারি, এই যে একটা মনোভাব যে হ্যাঁ আমি তোমার জন্য করতে পারি, নিজের জন্য করতে পারি, নিবেদিত প্রাণ। জীবনে উত্থান পতনজনিত জীবন নাট্যের ক্লাইম্যাক্স খুবই কম এদের দেখা যায়। অতটা উত্থান বা অতটা পতন বিরাট থাকে না। এক একজনের জীবনে হয় না, হঠাৎ হঠাৎ কিছু বড় কিছু হয়ে গেল, বা হঠাৎ হঠাৎ কিছু খারাপ কিছু হয়ে গেল, বা ভালো কিছু হয়ে গেল, সেই জিনিসটা বৃহস্পতির মানুষের জীবনে কমই হয়। একই রকম জীবন তাদের চলতে থাকে, কিন্তু বৃহস্পতির মানুষ হওয়া সত্ত্বেও তাদের বড় উত্থান পতন কিন্তু অন্য নাম্বারের কারণে হতে পারে। এটা সাধারণভাবে একটা সেন্স তোমরা ডেভেলপ করতে পারবে যে এই নাম্বারের মানুষরা কেমন হয়। এবার দেখো কি বলছে, যে তবে অনেক ক্ষেত্রে লোভনীয় নেতা হওয়ার সুযোগ আসলেও অনেক অনাগ্রহ এরা প্রকাশ করে থাকে। এদের কাছে কিন্তু জীবনে অনেক সুযোগ আসে যে তোমরা এখানে লিডারশিপ করো, বা তোমরা জনপ্রিয় হয়ে যায়। অনেকে মানুষ না, অনেকে জনপ্রিয় হয়ে যায়। এরা অনেক কিছু নিজের কাজের দ্বারা, সমাজে অনেক পরিচয় দ্বারা জনপ্রিয় হয়ে যাওয়ার পরে অনেকের কাছে অনেক কিছুই অফার আসে যে তোমরা এখানে নেতা হও, এই করো সেই করো, কিন্তু এরা অনেক সময় নিজের অনিচ্ছা এখানে প্রকাশ করে যে না আমি সেই জায়গায় কোনো ধৈর্য রাখছি না, বা আমি হব না, বা আমার ইচ্ছা নেই, অনিচ্ছা প্রকাশ করে এরা। সুযোগ আসলেও অনিচ্ছা প্রকাশ করে থাকে। তাদের মধ্যে বয়স বৃদ্ধির সাথে সাথে একটা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পায়। আধ্যাত্মিক চেতনা কি, রাইট থট। আধ্যাত্মিক মানে আর কিছু নয় যে সবসময় ঠাকুর ঠাকুর করছি, ওটা নয়। রাইট থটগুলো ডেভেলপ হয়। এই আধ্যাত্মিকতা কি, এই জায়গা থেকে তোমরা বুঝতে পারবে যে 3-এর ডেট বলতে আমি আধ্যাত্মিকতা কি বলতে চেয়েছি। শুধু 3-এর ডেট নয়, যে কোনো ডেট, 1 থেকে 9-এর মধ্যে যে কোনো ডেট ক্ষেত্রে যদি স্পিরিচুয়াল কথাটা ইউজ করি যে আধ্যাত্মিক হয়ে গেছে, বা তোমরা প্রায় শুনে থাকো যে এ খুব আধ্যাত্মিক প্রকৃতির, তার মানে যে এই নয় যে সবসময় যে ঈশ্বরকে প্রণাম করছে, ঈশ্বরকে উপাসনা করছে বলেই আধ্যাত্মিক। ঈশ্বরকে উপাসনা অনেকেই করে, কিন্তু সে কি সঠিক ফলটা জীবনে পাচ্ছে? তার ঈশ্বরকে উপাসনা করার পরেও তার মন বেশ কিছু অস্বস্তি থাকছে, অনেক পুজো পাঠ করার পরেও মন অস্বস্তি থাকছে, নিজেকে সে দোষ দিচ্ছে, নিজের গরিবত্বের কারণে হয়তো দোষ দিচ্ছে, বা নিজে কোনো কাজ পাচ্ছে না হয়তো সেই জায়গা থেকে দোষ দিচ্ছে। তাহলে সেই আধ্যাত্মিকতার লাভ কি? আধ্যাত্মিক তখনই বলবে যখন রাইট থট ডেভেলপ হবে, যে হ্যাঁ এটাই আমার জীবনের চাওয়া, এটাই আমার পাওয়া, বা যতটা পাচ্ছি না সেটা কেন পাচ্ছি না, এই জ্ঞানটা যখন উপলব্ধিটা নিজের মধ্যে হবে, সেটাই হচ্ছে রাইট স্পিরিচুয়ালিটি। সেই স্পিরিচুয়ালিটি যে কোনো মানুষের ক্ষেত্রে থাকতেই পারে। আধ্যাত্মিক মানে এই নয় যে সে তাকে ঈশ্বর পুজো করতে হবে সবসময়। আধ্যাত্মিক কিন্তু পরম যারা নাস্তিক তারাও হতে পারে আধ্যাত্মিক। তো এই আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি যখন তুমি রাইট থট, এবং রাইট থট থেকে রাইট অ্যাকশন তুমি নেবে, সেটাকেই বলা হচ্ছে স্পিরিচুয়ালিটি। একজন নাস্তিক মানুষও স্পিরিচুয়াল হতে পারে। এই আধ্যাত্মিক সেন্সটা ডেভেলপ হয় 3, 12, 21, 30 যে কোনো মাসের যারা জন্মায় তাদের একটু বয়স বৃদ্ধির সাথে সাথে, মানে প্রায় 30 বছরের পর বা 39 বছরের পর গিয়ে তাদের কিন্তু একটা আধ্যাত্মিক সেন্স সেখান থেকে তোমরা বলতেই পারো যে ডেভেলপ হয়। ওকে, এবার দেখো নেক্সট কি বলছে, তাদের মধ্যে বয়স বৃদ্ধির সাথে সাথে একটা আধ্যাত্মিক চেতনা ডেভেলপ হয়। 3 নিয়ে অনেকই কথা আছে, 3 নিয়ে সত্যি অনেক কথা আছে যেগুলো আগামী এপিসোডে তোমরা বুঝতে পারবে। 3-এর যা ইতিহাস, সে অনেক বড় ইতিহাস, সে প্রত্যেকটা সংখ্যারই অনেক অনেক ইতিহাস আছে, কিন্তু 3-এর ইতিহাসটাও অনেক বড়। এবার দেখো, যিশুর পুনরুত্থান হয়েছিল 3য় দিনে, মানে এটা আমরা ধর্ম হিসাবে আমরা বিভিন্ন জিনিসগুলো উল্লেখ করেছি যে কি কি আছে। সৃষ্টি, স্থিতি ও প্রলয় নিহিত আছে 3 সংখ্যার ভিতরে। কারণ ওম নম শিবায় যে কোনো ক্ষেত্রে 3টে লেয়ার,
স্বর্গ মর্ত পাতাল, টোটাল লেয়ার 14টা। আমি বারবার বলি যে টোটাল লেয়ার 14টা, কিন্তু মূল যে স্থিতি তোমার যে 3টে স্থিতি বলে না, 3 সত্য, 3বার শঙ্খ বাজাও, 3বার এটা এখানে ঠুকে এবারে তুমি কাজে যাও, 3-এর একটা দেখবে একটা প্রভাব আছে। সব কিছুই 3-এর একটা মধ্যে নিহিত। পৃথিবীর বা ব্রহ্মাণ্ড, পৃথিবী কেন, এরকম অনেক পৃথিবী একসাথে, মানে ব্রহ্মাণ্ডের মূল, ব্রহ্মাণ্ডের যে সত্যতা সেটা 3-এর মধ্যে নিহিত আছে। 3 হচ্ছে সব কিছু, মানে 3-এর একটা সব কিছু করলে মানে 3 পর্যন্তই হচ্ছে তোমার সব কিছু এলো। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই যে 3টে লেয়ার, সেটা তুমি যে কোনো ধর্মের হিসাবেই বলো। এটা হিন্দু ধর্ম বলে যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সেটা নয়। 3টে লেয়ার আমাদের শরীরের 3টে চেতনার মূল স্তর। সে হিন্দু ধর্মে যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বলে আমরা হয়তো বলছি, কিন্তু যে কোনো ধর্মের ক্ষেত্রে এই 3টা সবসময়ের জন্য সত্যি। 3-এর সত্যি সবসময় আছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, 3 সত্যি। এরপরেই যখন তুমি একটা শাঁখ বাজাবে বা চতুর্থবার কিছু করবে, সেখানে চলে আসে দানব, তারপরে আসে দেব। তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই যে 3 লেয়ারের যে একটা সত্যতা, এই সত্যতাটা সব সময় থাকছে আমাদের সৃষ্টি এবং স্থিতির মধ্যে। সেজন্য 3-এর গুরুত্বটা বিরাট। তো 3-এর মধ্যেই যে কোনো প্রলয় নিহিত আছে, আর যে কোনো রকমের সৃষ্টি নিহিত আছে, যে কোনো রকমের তার স্থিতি নিহিত আছে। যিশুর পুনরুত্থানও হয়েছিল 3য় দিনে। ত্রিনয়ন, ত্রিনয়ন হচ্ছে বেদোজ্জ্বল জ্ঞানের দৃষ্টা। এই ত্রিনয়নটাই হচ্ছে স্পিরিচুয়ালিটি, দ্য আই অফ স্পিরিচুয়ালিটি। এই জায়গাটা থাকতেই হবে কোনো মানুষের। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, যে আমাদের তৃতীয় চক্ষু সবার আছে। একটা মা দুর্গার ফটো দেখে বা দুর্গা পুজোয় বেড়াতে গিয়ে ভাবছি যে খুব সুন্দর মূর্তি তৈরি করেছে, একটা তৃতীয় চোখ দেখা যাচ্ছে, সেটা কিন্তুই শুধু তৃতীয় চোখ না। তৃতীয় চোখ মানে মানুষের জ্ঞানের চোখ। এই চোখটা যখন কারোর খুলে যায়, যখন সঠিক সেন্সটা ডেভেলপ হয়, সঠিক জায়গায় সে কানেক্ট করতে পারে নিজের মনকে, এবং তার একটা কানেক্টার নাম্বার অবশ্যই আছে, কানেক্টার নাম্বারের দ্বারা যদি কানেক্ট করতে পারে তাহলে তো আরও ভালো কথা। সেগুলো আমরা আগামী এপিসোডে শিখবো। এত ইন্টারেস্টিং বিষয়, সেটা আমরা শিখবো, অবশ্যই শিখবো। তারা মানুষকে জ্ঞান দেয়, এরকম না যে শুধু নিজেই জ্ঞান নিচ্ছে, তারা জ্ঞান দিয়েও থাকে, সঠিক পথে মানুষকে পরিচালনা করতেও সহায়তা করে থাকে, অনেক কিছু করে 3। সেই জন্য 3কে বলা হচ্ছে বেদোজ্জ্বল জ্ঞানের দ্রষ্টা। এটাকে বলা হচ্ছে থার্ড আই। এই জায়গায় আমাদের যে শক্তি একটা আছে, এই জায়গার শক্তিটা যখন গন্ডগোল হয়ে যায়, তখন মাথা ভীষণ ধরে যায়, আমরা উল্টোপাল্টা কাজ করতে থাকি, মানুষের ওপর বিশ্বাস করতে পারি না, ঠিক পথে চলতে ভুলে যাই, অনেক কিছু হয় আমাদের অনেক কিছু হয় এই জায়গাটা যখন ডিস্টার্ব হয়। তার জন্য আমাদের অনেক কিছু যন্ত্রণাও হয়ে যায়, শরীরের মধ্যে মাথা একদম ঝনঝন করে সব কিছু। তো ওইখানে আমাদের একটা শক্তি চক্র আছে, যেটা গোল আকারের চক্র, শক্তি সবসময় ঘুরছে। সেটা হচ্ছে 3 নম্বর চোখ, দ্য আই অফ স্পিরিচুয়ালিটি বা থার্ড আই তুমি বলতে পারো। তো ত্রিনয়ন হচ্ছে বেদোজ্জ্বল জ্ঞানের দ্রষ্টা। এবার দেখো, ধর্ম অনুশাসনে 3 দিনকে একটা তপস্যার অধ্যায় বলেও মনে করা হয়, যে 3 দিন তুমি এটা পরপর করো তাহলে এটা হয়ে যায়, বা 3বার তুমি নিজের চারপাশে এটা ঘুরিয়ে এটা এখানে ফেলে দাও, বা 3বার তুমি অ্যান্টি ক্লকওয়াইজ এটা ঘুরিয়ে এটা ফেলে দাও, এরকম অনেক কিছু বলা হয়। দেখবে তার মানে কি 3-এর সত্য, মানে 3-এর ওপর দিয়ে তুমি আর কিছু করলে না, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এবং সেখানে তোমার সত্যতাটা প্রতিষ্ঠিত হলো যে তুমি 3বার এটা করলে, এই জন্যই বলা হচ্ছে। তাই জন্য বলা হচ্ছে যে ধর্ম অনুশাসনে 3 দিনকে একটা তপস্যার অধ্যায় মনে হয়। প্রত্যেকবারে প্রত্যেক 3 দিন শরীরে আমাদের চক্র শুদ্ধি করতে লাগে। সেই জন্য আমরা যখন রেকি শিখি বা এঞ্জেল করছি, তখন আমরা 21 দিনের একটা প্র্যাকটিস করি। আমাদের শরীরে 7টা চক্র, 7টা চক্রে 3 দিন করে আমাদের সময় লাগে তার নেগেটিভিটি ক্লিয়ার করতে। সেটা করে আমরা পুরো শরীরে শক্তিটাকে স্থাপন করি। সেই জন্য বলা হয় যে 3-এর একটা বিরাট তপস্যার গুরুত্ব আছে। প্রত্যেক চক্রে আমাদের 3 দিন করে, এখানে একটা চক্র, এখানে একটা চক্র, হার্ট চক্র, এরকমভাবে শরীরের 7টা পয়েন্টে আমাদের চক্র আছে। সেখানে 3 দিন করে যদি আমরা সময় দিই, 3 দিনে আমাদের নেগেটিভিটিগুলো চক্র থেকে বেরোয়। এবার সেই প্র্যাকটিস যদি আমরা জীবনভর করতে পারি, যাতে জীবনভর আমরা ভালো জিনিসের সঙ্গে যুক্ত থাকতে পারবো এবং খুব ভালো থাকতে পারবো আমরা। তো এইখানে সেই 3-এর জায়গাটা বলছি। আবার কেউ মারা গেলে সনাতন ধর্মে 3 দিনের অশৌচকে খুব কঠোরভাবে পালন করা হয়। ধর্মশাস্ত্র অনুযায়ী প্রথম 3 দিনের অশৌচকে খুবই কঠোরভাবে পালন করা হয়। দাম্পত্য জীবনে দেখবে সূত্রপাত হয় 3 দিনের মাথায়। প্রথম দিন বিবাহিত হয়ে দ্বিতীয় দিন কিন্তু কেউ সংসার শুরু করে না, কাল রাত্রি এগুলো হয়ে থাকে, যেহেতু ধর্মশাস্ত্রে সেটা নিয়ম। কারণ 3-এর সূত্রর একটা ব্যাপার আছে, সেই জন্য 3 নম্বর দিনেই দাম্পত্য জীবনের মূল জায়গাটা শুরু হয়। আবার বাংলায় প্রবাদ আছে, বারবার 3বার। দেখবে বাংলায় আমরা এটা বলি, যেটা বললাম যে 3বার ঘুরিয়ে করো। তাই জন্য হৃদয় তাদের, এই যে 3-এর যে লোক, তাদের হৃদয় কীরকম আকাশের মতো উদার, বড় হয় অনেক, হৃদয়টা অনেক বড় হয়। তারা মন দিয়ে ভালোবাসতে চায়, ভালোবাসা খোঁজে, শুধু ভালোবাসতে চায় না, তার ভালোবাসা খোঁজে, এবং প্রচণ্ড জেদি স্বভাবের অনেক সময় হয়ে থাকে, কিন্তু প্রকাশ না করে। মানে তারা জেদি স্বভাবের হয়ে থাকে কিন্তু প্রকাশ করতে চায় না, দেখা যায় হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু একটা জেদ মনের মধ্যে সবসময় থাকে, অন্তরে অন্তরে গুমড়োতে থাকে। সেজন্য আমি কি লিখেছি, যে অন্তরে অন্তরে গুমড়োতে থাকে। এবারে দেখো তোমরা, তারা বিশিষ্ট সাহিত্যিক হয়ে থাকে, অনেক সাহিত্যিকের লেখকের 3-এর ডেটে জন্ম।
তারা বিজ্ঞানীও হতে পারে, ধর্ম প্রচারক হতে পারে, কারণ ধর্মের প্রতি একটা আধ্যাত্মিকতার ভক্তি, মানে ওই যে রাইট সেন্স একটা টাইমে গিয়ে ঠিক ডেভেলপ হবে। তুমি না চাইতেও ধার্মিক কোনো বিষয়ের সঙ্গে জুড়বে, না চাইতেও জুড়বে। বহু স্টুডেন্ট আছে এই ধরনের ক্লাসে জুড়ে যায় যারা 3 ডেটের লোক, অন্য ডেটের লোকও জুড়ছে, সেটা ব্যাপার না, কিন্তু 3 ডেটের লোক অনেক বেশি জুড়ে যায়। কেন কি, তাদের যে বয়সের যে জায়গা তাদেরকে সেই দিকে নিয়ে যাবেই, গ্রহ তাদেরকে সেই দিকে নিয়ে যাবেই, যে গ্রহর যেখানে যাওয়ার কথা সে সেখানে কানেক্ট করবেই মানুষকে নিয়ে গিয়ে, ঠিক আছে। শিক্ষকও হয়ে থাকেন, টিচিং সেক্টরে এরা কাজ করে থাকে, কর্মক্ষেত্রে বড় কর্তা হতে পারে, মানে অফিসিয়াল, মানে হায়ার অফিসিয়ালস, কোনো তুমি অফিসার হলো, WBCS অফিসার হলো, ICS অফিসার হলো, IPS অফিসার হলো, এইরকম একটা, ঠিক আছে। আচ্ছা, IAS অফিসার হলো, এই ধরনের। কর্মক্ষেত্রে দ্রুত পদোন্নতি হয় এদের, ঠিক আছে। কর্মক্ষেত্রে দ্রুত পদোন্নতি মানে কি, তোমার প্রমোশন খুব তাড়াতাড়ি হয়ে যায়, আটকে থাকে না, কিন্তু অন্যান্য নাম্বারের বাধার ক্ষেত্রে অনেক সময় আটকে থাকতেও পারে। সেই জন্য সব লাইন যে সবার ক্ষেত্রে মিলবেই সেটা নয়, মেলানোর জন্য তরঙ্গর সঙ্গে তরঙ্গ জুড়তে হয়, তার জন্য অনেক কিছু প্রতিকার বিধিবিধান পালন করে তবেই তাকে এগোতে হবে। আচ্ছা, তাদের উচ্চাকাঙ্ক্ষা তীব্র, মানে জীবনে হাই অ্যাম্বিশন, যে হ্যাঁ আমি এটা করব, এ ধরনের একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে, জীবনে আমাকে অনেক কিছুই করতে হবে, এবং বুদ্ধিটা প্রচুর ভালো থাকে, বুদ্ধির জায়গাটা ভীষণ ভালো 3 মানুষদের, এবং তারা পরিশ্রমী বলেই সাফল্য ধরতে তাদের দেরি হয় না। ঠিক একটা বয়সে সফল হয়ে যায়, কম বেশি সফল প্রথম জীবন থেকেই এরা হতে থাকে, তারপরে আরও সফলতার খোঁজ এরা করে, এবং একটা সময় সেটাও হয়। অনেক 3 মানুষ তো মোটেই সফল হয় না, তা বলে কি তাদের সফলতা কপালে ছিল না, তারা সেই তরঙ্গটাকে ধরতে পারেনি, এই জায়গাটা তোমাদেরকে জানতেই হবে। অনেক সময় টুকরো কথা দিয়ে তারা ঠাট্টা করতে পারে, ছোট ছোট কথা দিয়ে অনেক সময় ঠাট্টা হাসি করে, অনেক সময় অনেক ক্ষেত্রে বেশি কথা বলার জন্য সব কথার মধ্যে সামঞ্জস্য এদের নাও থাকতে পারে। 3 মানুষরা অনেক সময় বেশি কথা বলতেও অনেক সময় ভালোবাসে, এটাও কিছু কিছু 3 মানুষ করে থাকে। কেউ আবার অন্তর্মুখীও হতে পারে, তার মানে 3 মানুষ দুরকম তুমি দেখতে পারো, ভিতরে চেপে আছে কথা, সেটা অন্য নাম্বারের তরঙ্গের জন্য অনেক সময় ডিফার করে প্রেডিকশন, বা একজন আছে বেশি কথা বলে, তার ক্ষেত্রেও নাম্বারের তরঙ্গ ডিপেন্ড করে। তাদের যারা শত্রু হয় তারা সবাই প্রায় বুদ্ধিমান শত্রু, মানে এদের সাথে যারা আবার শত্রুতা করছে তারাও দেখা যাচ্ছে বুদ্ধিমান, এই একটা বিষয় তোমরা ভালো করে নোট করে নিতে পারো, মানে এদের যদি কোনো শত্রু হয় তারাও বেশ বুদ্ধিমান, ঠিক আছে। সেই জন্যই লিখেছি যে বুদ্ধিমান শত্রু, অনেক ক্ষেত্রে ব্যর্থতার বোঝা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। ওই যে বললাম, অন্য নাম্বারের কোনো ভাইব্রেশন যদি থেকে যায় তাহলে ব্যর্থতার বোঝা একটা তাদেরকে বইতেই হবে, এবং সেখান থেকে তাদের জীবনটা অনেকটা দুর্বিষহ হয়ে উঠতে পারে। প্রেম ভালোবাসার ব্যাপারগুলোতে ইন্দ্রিয় শক্তিশালী প্রকটিত হয়, মানে তাদের ঠিক অন্তর্মন থেকে একটা সাড়া দেয় প্রেম ভালোবাসার ব্যাপারে, ভালোবাসার সবটাই তারা চায়, যে হ্যাঁ যে মানুষ ভালোবাসবে সে যেন তার সাথে সততা নিয়ে থাকে, এই জায়গাগুলো তারা খুব চায়। দাম্পত্য জীবনে অনেকেই গৃহকোণে আশ্রয় নেয়, কেন কি জীবন একবারে এক জীবনে যা করতাম, এখন বিয়ে হয়ে গেছে, এখন বাবা আমি ঘর সংসার করছি, এরকম গৃহকোণে আশ্রয় নেওয়ার মতো হয়। অনেক সময় দেখা যায় তাদের বিদ্যা বুদ্ধির তীব্র অনুপাতে বিপরীত লিঙ্গটা অতটা শক্তিশালী হয় না। এদের বিদ্যা এবং বুদ্ধির এতটাই জ্ঞান, মানে ভিতর থেকে জ্ঞানের আলোটা এতটাই প্রকাশিত, অনেকে আছে 10টা বই পড়ছে, পুঁথিগত বিদ্যা নয়, কিন্তু আমি যেটা বলছি পুঁথিগত বিদ্যা নয়, এটা হচ্ছে নিজের ভিতরের জ্ঞানের আলো, অন্তর্নিহিত জ্ঞানের আলো, যা কিছু বইয়েও লেখা থাকবে না এরকম কথা তারা ক্রিয়েট করবে নিজেরা, এবং তারা অন্য মানুষকে সেই ধরনের উপদেশ দেবে, বলতে পারো ভালো উপদেশটাও হয় এরা। তাহলে অন্তর্নিহিত জ্ঞানের আলোটা এদের অনেক বেশি থাকে, এবং এতটাই অনেক সময় বেশি থাকে যে তাদের যে পার্টনার, তাদের যে জীবনসঙ্গী ততটা তীব্র সেই অনুপাতে হয় না বা হতে পারে না। এই সংখ্যা জীবনের 3 দিক দিয়ে দেখে চলে, বাস্তববাদী, কল্পনা বিশ্বাসী ও আদর্শবাদী। কেন 3 সংখ্যার মানুষরা কেমন হয়, যে কোনো মাসে 3, 12, 21, 30 তারিখে জন্মালে এরা কেমন হতে পারে, কল্পনা বিলাসী, মানে যে কোনো সময় এরা ভাববে, বিভিন্ন জিনিস নিয়ে বেশ কল্পনা করবে, এটা করে। আবার আদর্শবাদী, জীবনের ন্যায় নীতি মেনে চলবে, খুব বেশি কাউকে ঠকানোর চিন্তা রাখে না, প্রকৃত ভালো 3 হলে। আর বাস্তববাদীও হয়, যে হ্যাঁ এই জিনিসটা প্র্যাকটিক্যাল, আমাকে করতে হবে, কোনো যুক্তি দিয়ে কেউ বোঝালো তো সেটা বুঝলো যে হ্যাঁ এটা করা উচিত, কিন্তু ওই জেদের কারণে মাঝে মাঝে একটু অশান্তি তাদেরকে পোয়াতেই হয়। চিন্তার গভীরতা থাকে, কোনো একটা জিনিস ডিপে ভেবে দেখে, যে হ্যাঁ এই ব্যাপারটা তো সত্যি, আমাকে করতে হবে, এই বিষয়গুলো থাকে। সংসারের ক্ষেত্রেও সেটা শুভ হয় অনেক ক্ষেত্রে। আয় ব্যয়ের একটা সমতা রাখে, নিজের যতটা ইনকাম হচ্ছে কতটা এক্সপেন্স করতে হবে এটা সমতা রাখে, কিন্তু অনেক সময় 3 ডেটের সঙ্গে রাহু জুড়ে গেলে, বা রাহু না থাকলে, মিসিং থাকলে, বা প্রবলেম হলে জন্মসংখ্যার মধ্যে, সেগুলো জানতে পারবে তোমরা, সেটা হলে ব্যয় প্রচুর হয়ে যায় আয়ের তুলনায়, এটা অনেকেরই হয়। সদা সতর্ক, আত্মকেন্দ্রিক হলেও ব্যাপকভাবে স্বীকার করে, জ্ঞানী, এবং হচ্ছে গিয়ে অর্থাভাব তেমন হয় না, মানে কোনো না কোনোভাবে এদের চলেই আসে। বৃহস্পতি হচ্ছে গুরু, আমরা কি বলি গ্রহদের মধ্যে গুরু বা দেব গুরু আমরা বলি বৃহস্পতিকে। তো বৃহস্পতির যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে অর্থাভাব হয় না বলতে এখানে আমি এটা বলতে চেয়েছি, ধরো
ব্যাংকে তার যতটা ব্যালেন্স দরকার ততটা নেই, বড় বড় অনেক চাহিদা আছে, কিন্তু দৈনিক একটা চাহিদা বা মধ্যবিত্ত একটা জীবনযাপন করার মতো যা কিছু চাহিদা তারা যথেষ্ট মিটিয়ে ফেলতে পারে। এবার যদি তার ওপর দিয়ে গিয়ে পরিশ্রমী হয়, তার উপর দিয়ে গিয়ে নিজেকে ঠিক করে বা অন্যান্য সংখ্যা থেকে যা কম তরঙ্গ আসছে সেগুলোকে ব্যালেন্স করতে চায়, সঠিক প্রতিকার করে, তাহলে এই 3টাকে চূড়ান্ত ভালো ফল দেবে। তখন তার প্রচুর সম্পত্তি হতে পারে, সব কিছুই হতে পারে, অর্থের মানে প্রাচুর্য থাকতে পারে, অর্থের সচ্ছলতা থাকতে পারে, তখন যথেষ্টর থেকে বেশি অর্থ থাকতে পারে। কিন্তু যারা মিডিয়াম পরিশ্রমী, যে অতটাও করবো না কিন্তু মোটামুটি বাস্তববাদী কর্মজীবন চালাচ্ছি, তাদের কিন্তু অর্থের অভাব হয় না। যে কোনো একটা রিকোয়ারমেন্ট তার এলো, যে কিছু একটা বিশেষ দরকার হয়তো কোনো কাজে, তখন কিন্তু তারা সেই অর্থটা পেয়ে যায়, মানে যতটুকু প্রয়োজনের অর্থ দরকার সেটা কিন্তু তারা পেয়ে যায়। এখানে এটাই বলতে চেয়েছি। আচ্ছা, তোমাদের এটা ভিডিওটা সিন হচ্ছে তো? ঠিক আছে, ওকে, চলো। এবার নেক্সট কি দেখাচ্ছি, যে পরিশ্রম, কিন্তু তাদেরকে পরিশ্রম অনেক করতে হয়, বৃহস্পতি মানুষদের পরিশ্রম করতে হয়। তাদের রোগ তালিকায় কী কী আছে দেখো, দুর্বলতা আছে, স্নায়বিক ক্লান্তি আছে, বাত আছে, জন্ডিস আছে, মূত্রাশয়ের গোলযোগ হতে পারে, অনেক সময় চর্মরোগ হতে পারে, এমনকি পেটে অস্ত্রোপচারও হতে পারে, মানে লিভারের কোনো রোগের কারণে সেখানে কোনো অস্ত্রোপচার হলো, বা গল ব্লাডারে এ ধরনের, পেটে বিভিন্ন সাইডের পেটের 2 সাইডে কিংবা পেটের মাঝখানে, মানে ঠিক বুকের নিচের অংশেও কোনো ধরনের তাদের হতে পারে অস্ত্রোপচার। ঠিক আছে, এগুলো রোগের তালিকায় পড়ে, সবার সবটা হবে না, কিছু কিছু হতে পারে। কী কী রং তারা ব্যবহার করতে পারে, গোলাপি রং, বেগুনি রং মানে লাইট পার্পেল যেগুলো সেটা করতে পারে, লাইট রেড কালার হালকা লাল যেটা, আবার ইয়েলো কালার তাদের তো অবশ্যই শুভ, সেই সঙ্গে হোয়াইট কালারও শুভ, কিছুটা ব্যবহার করতে পারে। সব 3-এর ডেট ব্যবহার করতে পারবে না, কিন্তু কিছু কিছু 3-এর ডেট অবশ্যই সাদা রংটাকে ব্যবহার করতে পারে। কিন্তু মেনলি হচ্ছে লাইট রেড আর লাইট ইয়েলো বা ডিপ ইয়েলো, ইয়েলো আর রেড আর লাইট পিঙ্কের মধ্যে যে শেডগুলো আছে, ইয়েলো রেড পিঙ্ক তোমরা লিখে রাখো, ভীষণ পরিমাণ শুভ। এবার দেখো, যে কোনো ইংরেজি মাসের আমি কি বললাম, যে 3, 12, 21, 30 তারিখে যারা জন্মগ্রহণ করেছে, তাদেরই একক সংখ্যা 3 হিসাবে আসবে। কেন 3 হিসাবে আসবে? কারণ তাদের যোগ করলে 12, 21, 30 এগুলোকে যদি আলাদা আলাদা করে যোগ করি তাহলে 3 আসছে, সেই জন্য একক সংখ্যা 3। তারা 3 সংখ্যার অধীন, এবং তাদের এই যে চরিত্র এগুলো বিশ্লেষণ করলাম, স্বভাব সেইভাবে তারা মানে চলে জীবনে। বিশেষ করে যারা পৌষ ও চৈত্র মাসে এই সংখ্যায় জন্মগ্রহণ করেছে, বাংলার পৌষ বা চৈত্র মাসে এই সংখ্যায় জন্মগ্রহণ করেছে, বাংলার পৌষ বা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছে, তাদের ওপর এই প্রভাবগুলো বেশি হয়ে থাকে অপেক্ষাকৃত। আর 21শে নভেম্বর থেকে 20 ডিসেম্বর অবধি জন্মগ্রহণ করেছে যারা, তাদের ওপর এই সংখ্যাটির প্রভাবটা অতি সক্রিয় থাকে, এই জায়গাটা বুঝতে হবে। এবার চলে আসি 4 সংখ্যার মানুষ কেমন হয়। 4 কেমন দেখো, তারা নিজস্ব ব্যক্তিত্ব নিয়ে থাকে, লোক কি বললো এটা শোনে না, তাদের নিজের একটা পার্সোনালিটি আছে, সেটা নিয়ে থাকে। তাদেরকে পরিষ্কারভাবে বোঝা কঠিন যে কী চাইছে, কারণ 4 হচ্ছে রাহু। রাহু হঠাৎ হঠাৎ যা কিছু করে দিতে পারে, তোমার বংশে কেউ কিছু করেনি এই ধরনের জিনিস 4 করে দিতে পারে, অবশ্যই করতে পারে 4। সুতরাং তাদেরকে সঠিকভাবে তুমি বুঝতে পারবে না যে এরা কী চাইছে বেসিক্যালি। তো উল্লেখযোগ্য স্বতন্ত্রতা বোধের জন্য তাদেরকে গম্ভীর, গর্বিত এবং তীক্ষ্ণ বলে মনে হতে পারে। আমি এখানে কি লিখেছি তোমরা একটু ভালো করে দেখো, উল্লেখযোগ্য ও স্বতন্ত্রতা বোধের জন্য, মানে কি, যে নিজস্বতা, এই যে তাদের এত পরিমাণ একটা নিজস্বতা, যে আমি যেটা করব আমি আমারটা বুঝে নেব, এই ধরনের একটা ভাব তাদেরকে ওই জন্য গম্ভীর বলে মনে হতে পারে। তোমাদের মনেই হতে পারে যে এ তো খুব গম্ভীর, বা গর্বিত বা তীক্ষ্ণ বলে মনে হতে পারে, যে এ ভীষণ মানে গর্ব, নিজের যা করে সেই নিয়ে খুব গর্ব, এই ধরনের কথা আমরা দেখবে মানুষের সম্পর্কে অনেক সময় আলোচনা করি। তাদের অনেক ক্ষেত্রে 4-এর ডেট হয়। তাহলে 4-এর ডেট কী কী হতে পারে? 4 যে কোনো মাসের 13 যদি হয়, যে কোনো মাসের 22, দেখো 13কে যোগ করলেও 3 + 1 4 আসে, 22কে যদি যোগ করি 2 + 2 4 আসে। তো যারা এই সংখ্যার বিষয়গুলো ভালো করে আরও বুঝতে চাইছো, তারা পার্ট 1টা দেখে নিয়েও শুরু করতে পারো এই ক্লাসটা, তাহলে তোমাদের ক্ষেত্রে খুব ইজি হবে। গর্বিত এবং তীক্ষ্ণ বলে মনে হতে পারে, সাধারণ বা ছোটোখাটো বিষয় না জড়িয়ে তারা বৃহত্তর ব্যাপারে মাথা ঘামাতেই পারে। এই ব্যাপারটা বোঝো, সাধারণ সব বিষয়, এদের সংসারে সব খুঁটিনাটি বিষয় এদেরকে যদি কেউ ইনভলভ করতে চায়, যদি কোনো পুরুষ মানুষ 4-এর ডেট হয় বা কোনো স্ত্রী তার 4-এর ডেট হয়, তার সঙ্গী যদি তাকে ইনভলভ করতে চায় ছোটোখাটো ব্যাপারে, তারা ইনভলভ হতে চায় না, তারা রেগে যায়, তারা এটাকে ছোটোখাটো ব্যাপার বলে ধরে, কারণ সংসারের ব্যাপার কোনো ছোটোখাটো ব্যাপার নয়, সেটাও অনেক বড় ব্যাপার, বাট এরা এরকমই ধরে, কি তোমার ছোট ব্যাপার হয়ে গেল, এরকম একটা ধরে এরা।
তো সেই জন্য ইনভলভ হতে চায় না, এবং দিয়ে না করে তারা কি করে একটা বড় বড় ব্যাপারে মাথা মাথা ঘামায়, যেমন রাজনীতি বা দেশের স্বার্থ বা অনেক মিলিত মানুষের স্বার্থ, এই ধরনের ব্যাপারে বড় কর্মকাণ্ড, কোনো অফিসের কোনো বড় প্রজেক্ট, এই ধরনের কাজে রাহুর না একটা মাথাটা, রাহু হচ্ছে একটা মাথার শেপের যে প্ল্যানেট, শ্যাডো প্ল্যানেট। তো সেই যে জায়গাটা একটা বড়, রাহুর শেপটা না অনেক বড়, সেই বড় বিষয়েরা মাথা ঘামায়, এবং মাথা রিলেটেড বিষয়কেই রাহু দিয়ে মানে রাহু দ্বারা চিহ্নিত করা হয়। সেই জন্য লিখছে কি যে বৃহত্তর ব্যাপারে মাথা ঘামায় এরা। এরা রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক বা আধ্যাত্মিক জীবনে তারা বিপ্লব আনার চেষ্টা করে। কেন মাথা ঘামায় এবার বোঝা গেল? যে ওই বিষয়টার মধ্যে একটা কিছু চেঞ্জ আনতে চেষ্টা করে। সমাজের ক্ষেত্রেও তাই, সংসারের ক্ষেত্রেও তাই, আধ্যাত্মিক জীবনেও তাই, যে এটা ঠিক এই নিয়মটা ভালো লাগছে না, আমি একটা কিছু করব, আমাকে একটা কিছু করতে হবে, এই ধরনের একটা চিন্তাভাবনা তাদের মধ্যে থাকে, বিপ্লব আনার চেষ্টা করে। শ্রমিক আন্দোলন, সাংগঠনিক কাজে যথেষ্ট সুনাম অর্জন ওই জন্য করে। বিভিন্ন আন্দোলনকারী নেতাদেরও অনেক সময় 4-এর ডেট হয়। আচ্ছা, যে কোনো কাজে তাদের দক্ষতার পরিচয় দিয়ে থাকে, যে তারা যে দক্ষ এবং তারা যে একটা লিডার হতে পারে, সেই পরিচয়টা তারা দিয়ে থাকে। হ্যাঁ, এবার দেখো, সুনাম অর্জন করতে পারে, যথেষ্ট সাংগঠনিক কাজে সুনাম অর্জন করতে পারে, যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিয়ে থাকে। এবার বিপাকে যদি পড়ে, কোনো অসুবিধায় যদি এরা পড়ে, তাহলে ঠিক কৌশল করে নিজেকে এরা রক্ষা করে নেবে। এই একটা চালাকি এদের মধ্যে আছে। রাহুর কিন্তু চালাক যথেষ্ট, রাহুর ডেটের মানুষরা, ঠিক আছে? এমনকি এরা নিজেকে পাল্টাতেও পারে, মানে একদম একরকম জীবনের প্রথম দিকে ছিল, জীবনের দ্বিতীয় পার্টে একদম অন্যরকম। মানুষ বলে না যে তোকে তো আর চিনতেই পাচ্ছি না, তুমি কি ছিলে, কি হয়ে গেছো, এরকম ক্ষেত্রে অনেক মানুষ তোমরা দেখবে যে রাহুর ডেটের মানুষেরা, ঠিক আছে? এমনকি ওই জন্য লিখেছি কি যে এমনকি নিজেকে এরা পাল্টাতেও পারেন। আর্থিক লেনদেনে অনর্থক সময়ক্ষেপণ করতে পারেন। আর্থিক লেনদেন, রাহু হচ্ছে মানি ট্রানজাকশনের একটা নাম্বার। আবার যে কোনো কিছু মানি রিলেটেড ট্রানজাকশানে কিন্তু এরা ভীষণ ইনভলভ হয়ে পড়ে এবং ইনভলভ হতে চায়। এই জন্য মানি ট্রানজাকশন রিলেটেড যে কোনো ধরনের পেশা বা ব্যবসাও এরা শুরু করে। অনেক সময় লোন দেওয়া নেওয়ার ব্যবসাও শুরু করে, সেটাও রাহুর পক্ষে যথেষ্ট ভালো। তোমরা অনেক সময় জানতে চাও যে মাসের এই তারিখে জন্ম, আমি কী ধরনের কেরিয়ার করব। তো লোন দেওয়া নেওয়ার কোনো ফিনান্সিয়াল মানে লোনের কোনো সংস্থায় তোমরা ধরো জব করতে পারো, বা সেই সেই ব্যাপার বিষয়গুলো নিয়ে পড়াশোনা করে সেইটা নিয়ে তোমরা চাকরির জন্য অ্যাপ্লাইও করতে পারো। মানি ট্রানজ্যাকশান যেখানে আনা নেওয়া হয়, বা ডেলি ট্রানজ্যাকশান বা ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট, এই ধরনের জায়গায় রাহু ভীষণ মানে ওখানে লেনদেন সংক্রান্ত। রাহু সবসময় ট্রানজ্যাকশান দেখে, ডে টু ডে ট্রানজ্যাকশানটা মেনলি আরও দেখে, বড় বড় ট্রানজ্যাকশানটা দেখে শেয়ার মার্কেটে যেখানে টাকা পয়সার লেনদেন হয়, ফরেন এক্সচেঞ্জে সবসময় টাকা পয়সার লেনদেন হয়, বা তোমার ট্রান্সপোর্ট এজেন্সি যেখানে সবসময় একটা টাকা পয়সার লেনদেন হচ্ছে, মানুষ সবসময় নিচ্ছে, কিছু দেওয়া নেওয়া করছে, এই জায়গাগুলো রাহু দেখে। মানিটারি ট্রানজ্যাকশান রিলেটেড যা কিছু, ডেলি হোক বা একটু সময় নিয়েই হোক, মানিটারি ট্রানজ্যাকশান রিলেটেড যা কিছু সেটা রাহু দেখে। সেই জন্য লেখা আছে আর্থিক লেনদেনে অনর্থক সময়ক্ষেপণ। অনর্থক সময়ক্ষেপণ এই জন্য আমি বলেছি যে এই পেশাগুলো যদি সে নিচ্ছে তাহলে ঠিক আছে, কিন্তু অকারণ মানুষের আর্থিক লেনদেনের মধ্যে অনেক সময় ঢুকে যায় এই ধরনের মানুষ, তাকে দরকারই নেই তাও ঢুকে যায়, যার জন্য অনেক সময় জমি বাড়ির ব্রোকারির যারা এজেন্সি খোলে বা এই পেশায় যারা আছে তাদের ওপর অনেক মানুষ বিরক্তও হয়। তো কিছু কিছু ক্ষেত্রে বিনা কারণেই সেটা করে। এটা যদি তোমরা যদি পেমেন্ট নিয়ে বা ফিজ নিয়ে তোমরা যদি নিয়ম মেনে করো, তাহলে সেই রাহু তোমাদেরকে ভালো ফল দেবে। কিন্তু তোমরা যদি খারাপ অর্থে ব্যবহার করো বা মানুষকে ঠকিয়ে সেখান থেকে কোনোভাবে পয়সা নিয়ে নেওয়ার চেষ্টা করো বা ভুল ইনফরমেশান দাও, আসলে রাহুর কাজের লোকেরা কীরকম করে, একটা জাস্ট উদাহরণ দিয়ে জানাই। ধরো জমি বাড়ির ব্রোকারি এজেন্সি তার ভাগ্যে আছে, তার করার কথা, মানে তার সে করলে সেই কাজটা তার সফল হবে সে, কিন্তু কি করলো সে ওইভাবে পুরো এজেন্সি খুলে না বসে বা সেইভাবে ভালোভাবে না ভেবে কাউকে একটা রং ইনফরমেশান দিল যে এই জমি বিক্রি আছে বা এই বাড়ি বিক্রি আছে। তারপরে দেখা গেল যে সে ওনারের কাছ থেকে পয়সা নেবে, বাইরের কাছ থেকে পয়সা নেবে, অথচ সে কাউকেই সেরকমভাবে ইনফরমেশান দেয়নি। অথচ ব্রোকারেজটা কিন্তু এখন লিগাল, যে হ্যাঁ ব্রোকারি নিয়ে তুমি করতেই পারো, সেটা মানে একটা পেশার মধ্যে এখন পড়ছে। এখন বিভিন্ন সাইটে ব্রোকারি সাইট খুলছে, মানুষ জমি বাড়ির খোঁজ রাখছে, এটা রাহুর একটা পেশা, বিরাট পেশা। এই করে তো অনেকে বিরাট মানে অর্থ করে জীবনযাপন করছে, অনেক কিছুই করছে। তো সেটা যদি না করতে পারে আর এইভাবে রং ইনফরমেশান দেয়, তখন তারা ডিল হওয়ার পরে বায়ার বা সেলার কেউ তাদেরকে পয়সা দিতে চায় না, এবং দিলেও তাকে বলে যে হে আমাকে ঠকালো। সেই জন্য অনর্থক সময়ক্ষেপণ, এই জন্য বলেছি ওখানে মাথা ঘামাচ্ছে, কিন্তু তাকে মানিটারি ট্রানজ্যাকশনটা পাচ্ছে কি না সেটাও তাকে কনফার্ম করতে হবে, বুঝতে পারছো? তা সেই জন্য অনর্থক যাতে না হয় সেটা তোমাদের দেখতে হবে। তাদের প্রতিভা বহুমুখী, মানে সব কিছুই করে থাকে এরা। এরা ট্রানজ্যাকশান করছে মানে এরা যে গাড়ি চালাতে পারবে না তা না, অনেক সময় গাড়ি চালাতে পারছে, গাড়িও ভালো চালাতে পারে। আবার তোমার একাধিক কাজ, মানে কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারে, হঠাৎ হঠাৎ যা কিছু করে দেবে, মানে তোমরা চিন্তা করতে পারবে না যে এই কাজটা এও পারফর্ম করতে পারে, একে ডাকলেও তো হতো, তোমরা বুঝতেই পারবে না যে এটা পারবে।
তো এরকম অনেক ধরনের কাজে এদের একসাথে ইন্টারেস্ট থাকে আর কি। বিপাকে পড়লে কৌশলে নিজেকে রক্ষা করতেও পারে। আচ্ছা, কৌশলে নিজেকে রক্ষা করতে পারে, নিজেকে পাল্টাতেও পারে, লেনদেনে অনর্থক সময় নষ্ট করে, প্রতিভামুখী হয়, এদের চিন্তা সীমাহীন, মানে কত চিন্তা যে এরা করতে পারে সেই জন্য আমি লিখেছি চিন্তা সীমাহীন, এবং আশা মাত্রাতিরিক্ত, মানে প্রচুর আশা, যে আশাগুলো অনেক সময় পূর্ণ হবে না। এক্ষেত্রে তোমরা নেগেটিভও বলতে পারো যে প্রচুর বেশি আশা করে এরা। কুসংস্কার বলে কিছু হয়, এরকম ধরনের জিনিস এরা মানতে চায় না, বেশিরভাগ ক্ষেত্রে মানতে চায় না। আচ্ছা, অপরের মতামত গ্রাহ্য করেন না, ঠিক আছে, অপরের কোনো মতামতকে খুব একটা ভ্যালু দেয় না পরিবারে। আত্মপ্রশংসা পছন্দ করে, এটা চায় যে সবাই ওকে একটু ভালো বলবে, কেউ ভালো না বললে সেখান থেকে একটু মুড খারাপ হয়ে যায় আর কি। নিজের পাওনা 16 আনা বুঝে নিতে চায়, মানে যেটা আমার পাওনা সেটা ভাই আমি বুঝে নেব, আমার পাওনা যেন না ঠকে যায়, মানে এই যে যেটা বললাম জমি বাড়ি যদি না দেয় তাহলে কিন্তু তার পিছনে আক্রমণাত্মক হয়ে যাবে। প্রথমে ক্লিয়ার করেনি কন্ডিশন, বাট তখন বলবে আপনি তো প্রথমে বলেননি, আমরা কেন দেবো, যে বলবে না আমি এখন তো বলেছি দিতেই হবে, মানে অনর্থক বা অনৈতিক উপাতেও আক্রমণাত্মক অনেক সময় হয়ে যায়। সেই জন্য লিখেছি কি নিজের পাওনা 16 আনা বুঝে নেবে, এখান থেকে ওরা কোনো সময় ছাড়বে না এনারা। বাল্যকালে তাদের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়, এরা এত মানে ইয়ে হয় না, এত চালাক হয় রাহুর মানুষরা, তাদেরকে বাল্যকালে তাদের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়, তারা সত্যবাদী হয়, সবাই কিন্তু হয় না, অনেক ক্ষেত্রেই মিথ্যেবাদী হয়, কারণ রাহুর ডেটের লোকেরা অযথা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা অনেক সময়তেই বলে। এটা করে থাকে তারা, তো সব ক্ষেত্রে হয় না, সাধারণত হয় না। নিয়মানুবর্তী, সহিষ্ণু, বিশ্বাসী, অনেকটা হিংসুক এবং সহজে অপরিচিত বা বিদেশিকে বিশ্বাস করতে চায় না, এবং মন্থর গতিতে তারা চলে, মন্থর গতিতে চলে। হ্যাঁ, এবারে দেখো কি হচ্ছে, বাইরে থেকে উন্মত্ততা বা উদাসীন থাকে, সাধারণত সুন্দর এবং সরল স্বভাবের হয় এরা, গণ্ডিবদ্ধ ব্যক্তি এবং অভ্যাসকে পরিবর্তন করতে পারে না, মানে নিজেরা একটাই নিয়মের মধ্যে চলতে ভালোবাসে, যেটা সেই পুরনো ছিল ট্র্যাডিশনাল, মানে একটা প্রাদেশিক যা কিছু নিয়ম চলছে, সেই চলছে বংশের নিয়ম, সেই অনুযায়ী সবসময় চলতে ভালোবাসে। সেই জন্য বাইরের উন্মত্ততা থেকে উদাসীন, সাধারণত সুন্দর ও সরল স্বভাবের হয় এবং একটাই গণ্ডির মধ্যে আটকে থাকে, অভ্যাসকে পরিবর্তন করতে পারে না, কোনো ব্যাপারেই সহজে সোজাভাবে গ্রহণ করতে পারে না। নিজের যা কিছু ব্যাপার আছে, যা কিছুই আছে না কেন, বা মানুষ ওনাকে কিছু একটা বলছে বা বোঝানোর চেষ্টা করছে, সেটাকে সোজাভাবে নেয় না, সব কিছু একটা ঘুরিয়ে পেঁচিয়ে ভাবার চেষ্টা করে, কোনো ব্যাপারে সহজভাবে নেয় না। অসীম এবং দৃঢ় বিশ্বাসে সীমাবদ্ধ হয়ে পড়েন, মানে নিজের যা কিছু সেই গোঁড়ামি বিশ্বাস সেইটা নিয়েই থাকতে চায়, মানে পরিবারের সেই যে একটা প্রাচীন প্রথা সেটা নিয়ে চারের মানুষরা বেশি থাকতে চায়, কোনো ব্যাপার সহজভাবে গ্রহণ করতে চায় না। শিল্পীমনা স্বভাবকেও গোপন রাখে, মানে ওদের মধ্যে একটা যে ক্রিয়েটিভিটি আছে, অনেক মহিলা অনেক পুরুষ মানুষ দেখবে এই কাজটা জীবনের প্রথম ভাগে করেইনি, এটা কিন্তু সে খুব ভালোভাবে পারতো। কোনো মহিলা ধরো জীবনের প্রথম ভাগটা যাতা করে কাটিয়ে দিয়েছে, একই নিয়মের মধ্যে চলছে, একই রকম চলছে, ওকে, তারপরে যেই জীবনের পরের ভাগে গেল দেখা গেল প্রচণ্ড সুন্দর মেকআপ আর্টিস্ট হয়ে গেল, এই রকম শিল্পী মনা, মেকআপ একটা ক্রিয়েশনের সঙ্গে যুক্ত, এরকম আমি দেখেছি কয়েক ক্ষেত্রে, ধরো মেকআপ আর্টিস্ট হয়ে গেল, তার মানে সে সেটা পারতো, ঠিক টাইমে যদি তাকে নিয়ে যাওয়া হতো কেরিয়ারে সে সেটা পারতো। সেই জন্য কী বলা হচ্ছে যে শিল্পী মনা স্বভাবকে লুকিয়ে রাখে এরা, সহজে ভাবাবেগ দোলেন না, মনের গভীরতা, আত্মবিশ্বাস একটু কম হতে পারে, মনের যে গভীর দিক থেকে চিন্তা অনেক করে, আমি কি বলেছি চিন্তাশীল, কিন্তু মনের গভীর দিক থেকে আত্মবিশ্বাসটা একটু কম হতে পারে, নিজেদের মধ্যে কনফিডেন্স লেভেলটা একটু কম হতে পারে। সামাজিক হয় এরা, রক্ষণশীল মনোভাবাপন্ন হয়, সাধারণত সামাজিক হয় যে সমাজে সবার সাথে মেশার একটা মনোভাব রাখে বা রক্ষণশীল মনোভাবাপন্ন হয়, ধীর এবং কল্পনা শক্তিবিহীন, সব কিছুকে বাস্তব দৃষ্টি দিয়ে দেখে থাকে। কিন্তু এই যে বারবার আমি লিখেছি সত্য কথা বলেন এবং ক্ষমাহীন সমালোচনা করেন, এটা শুভ রাহুর ক্ষেত্রে অনেক সময় হয়, অনেক চারের ডেটে মানুষরা এটা করে না, না করে উল্টো করে অন্যান্য সংখ্যার খারাপ ভালোর বিষয়ে, তরঙ্গের বিষয়ে এটা হয় সাধারণত। আচ্ছা, সব কিছুকে বাস্তব দৃষ্টি দিয়ে দেখেন, তবে স্বেচ্ছাচারীভাবে সমালোচনা করেন, মানে স্বাধীনতা স্বেচ্ছাচারিতা দুটোর মধ্যে পার্থক্য আছে। কেন এখানে লিখেছি যে স্বেচ্ছাচারীভাবে সমালোচনা করেন, কারণ স্বাধীনতা মানে নিজের অধীনে থাকা, অন্তত সব কিছুকে মেনে বা সমাজের অনুযায়ী একটা ভাবা, বা এটা করলে তার পরিণাম কি হতে পারে সেই বিষয়ে তার একটা জ্ঞান থাকা। কিন্তু স্বেচ্ছাচারী মানে যা খুশি করা, নিজের ইচ্ছা মতো যা খুশি আচার করা, নিজেরও কোনো অধীনে থাকা নয়। সেই জন্য লিখেছি স্বেচ্ছাচারী সমালোচনা, এই স্বেচ্ছাচারী সমালোচনা জিনিসটা কিন্তু খারাপ, যা ইচ্ছা তাই বলে দেওয়া কোনো মানুষ সম্পর্কে, এটা রাহুর মানুষরা করে থাকে, তো সেটা অনেকের ক্ষেত্রেই দৃষ্টিকটু থাকে, অনেক কিছু মুখের ওপরে বলে দেয়, সেটাও অনেকের খারাপ লাগে শুনতে, এগুলো করাটা উচিত না। এগুলো যদি এই যে জিনিসগুলো পয়েন্টগুলো মেনশন করছি, এগুলো যদি কোনো একটা মানুষ তার নিজের মধ্যে ঠিক করে পয়েন্টগুলোকে, তাহলেই সে অনেকটা ভালো তরঙ্গ আনতে পারবে, নিজের দিকটা যদি ভালো করে দেখে বুঝে নেয় তাহলেই সে ভালো তরঙ্গ আনতে পারবে, তাই না?
জীবনে কোনো না কোনো সংগ্রাম তারা করে, তাদের লাইফটা খুব সংঘর্ষপূর্ণ হয়, মানে জীবনের প্রথম দিক থেকেই 4, 13, 22, 31 যে কোনো মাসের যদি কেউ জন্মে থাকে তাহলে তো তারা রাহুর ডেটে হয়, তারা 4-এর ডেটে হয়। তো এই 4-এর ডেটের মানুষদের জীবনটা খুব ফাইটফুল, মানে যে খুব জীবনের প্রথম থেকেই একটা কিছু পাওয়ার জন্য বেশ লড়াই, বেশ সংঘর্ষ বা খুব কষ্ট করে পেতে হচ্ছে, এই জিনিসগুলো হয়। তবে হঠাৎ হঠাৎ তারা পেয়েও যায়, কারণ ঈশ্বরের আশীর্বাদটা এনাদের ওপর থাকে। তারা সব শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে, সব শাসনের বিরুদ্ধেই তারা বিদ্রোহ করে। এবার দেখে নাও যে কি বলছে না, চিন্তাধারা এবং স্বতন্ত্র এবং স্বাধীন, নিজের অভিজ্ঞতার আলোকেই কর্ম পরিকল্পনা করে, মানে অন্যের বুদ্ধি নেয় না, বললাম না যে অন্যের বুদ্ধি নেয় না, অন্যের কথাকে অতটা গুরুত্ব দেয় না এরা। সেজন্য নিজে যেটা ভাবে সেই অনুযায়ী কর্ম পরিকল্পনা করে, ভেবে চিনতে অনেক সময় সিদ্ধান্ত নেয়, অনেক সময় দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, কর্মপটু হয়, অনেক সময় ভেবে চিন্তেও সিদ্ধান্ত নেয়, সব শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করারও ক্ষমতা রাখে। বড় বড় বিদ্রোহী যারা ইতিহাসে দেখেছি আমরা, অনেকেরই কিন্তু 4-এর ডেটে জন্ম, বড় বড় বিদ্রোহীদের অনেকের 4-এর ডেটে জন্ম হয়ে থাকে। এবং এই যুগেও যারা সমাজের বিভিন্ন ন্যায়পরায়ণতার জন্য লড়াই করছে তারা অনেকে রাহুর ডেটে হয়ে থাকে। 4, 13, 22, 31-এর ডেটের মানুষ অনেক সময় ন্যায়পরায়ণতার জন্য বা সমাজে একটা চেঞ্জ আনার জন্য লড়াই করে থাকে, কারণ বড় বিষয় ভাবতেই এরা খুব বেশি ভালোবাসে, সব কিছুকে মেনে নেয় না, ওই একাধিক যে চলতে থাকা জিনিস মেনে নেয় না। আবার আমি একটা জায়গায় এখানে মেনশন করেছি যে তারা একই রকমভাবে চলতে ভালোবাসে, তার মানে দ্বৈত রকম বিষয় কিন্তু আছে। কিছু মানুষ একই রকমভাবে চলতে ভালোবাসে, আবার কিছু মানুষ একই রকমভাবে চলতে থাকা বিষয়টাকে পরিবর্তন করতেও ভালোবাসে। এই দুটো জিনিস তাদের মধ্যে দেখতে পাবে তোমরা। তারা মনকে কেন্দ্রীভূত করতে সক্ষম, ঠিক একটা জায়গাতে লক্ষ্যটাকে নিয়ে আসতে সক্ষম, সবার জন্য চিন্তা করতে পারে অনেক সময়, কিন্তু সবার কথা মানে না, এটাই হচ্ছে কথা। বিশ্বদরদী হয়, গণতান্ত্রিক চিন্তাধারা রাখে, শানিত বুদ্ধি, চালাক, আইন সংবিধান মেনে চলে, তার মানে আইন সংবিধান রিলেটেড কোনো কাজে পেশায়রা থাকতে পারে। বাস্তবমুখী হয়, বাস্তবমুখী জীবনযাত্রা হয়, চুলচেরা বিচার বিশ্লেষণে পারদর্শী, এগুলো শুভ রাহু হলে অবশ্যই হয়। চারিদিক থেকে আশা আসতে পারে, আবার কখনো নৈরাশও আসতে পারে। আমি সব দিক লিখছি, মিলিয়ে মিশিয়ে লিখছি, কিন্তু নেগেটিভ পজিটিভ সব কিছুরই আছে। দেখো, একগুঁয়ে বলে তারা সব তারা কাজ তাদের কাজ তারা করবেই, কী লেখা আছে যে একগুঁয়ে বলে তাদের কাজ তারা করবেই, কোনো না কোনোভাবে নিজের কাজটাকে কমপ্লিট করেই তারা ছাড়ে, কোনো ফাঁকা ছাড়ে না, এটাই হচ্ছে কথা। মান মর্যাদার ব্যাপারে ততটা সচেতন না, যে আমি সম্মান পেলাম কি না অতটা নয়, কিন্তু ওরা চায় যে ওদের কথা সবাই শুনুক, এটা ওনারা চায় রাহুর লোকেরা। রুচিবোধ আকর্ষণীয়, মানে তারা যে রুচি পছন্দ যা কিছু আছে, টেস্ট, সেই জায়গাগুলো যথেষ্ট মানে তাদের মানে গ্রিপে থাকে, যে হ্যাঁ আমি এইটা চয়েস করছি, এই চয়েসটাই আমার চয়েস, কারোর কথা শুনে চয়েস করবে না, নিজের কথা চয়েস করবে, যথেষ্ট সেটা অ্যাট্রাকটিভ। প্রিয়জন প্রীতি বিস্ময়কর, নিজের মানুষকে অনেক বেশি ভালোবাসে, প্রেমের ক্ষেত্রে ইন্দ্রিয়াতীত ভালোবাসে, প্রচুর ভালোবাসা দিতে পারে মানুষকে। দেহগত প্রেম, ইন্দ্রিয়াতীত ভালোবাসা, দেহগত প্রেম, মানে ফিজিক্যাল এবং মেন্টাল যে ডিজায়ার রিলেশনশিপের মধ্যে যে জায়গাটা, সেটা সামঞ্জস্য রক্ষা করতেই চেষ্টা করে, এরকম না যে প্রচুর ঝাঁপিয়ে দিলাম, আবার এরকম না যে মোটেই পাত্তা দিলাম না, এই জায়গাটার মধ্যে একটা সামঞ্জস্য রাখতে চেষ্টা করে। ভালোবাসার মানুষটিকে পলকে হারান, মানে অনেক মিস করে বা অনেক তাকে চায়, এটা এক একটা রাহুর ক্ষেত্রে খুব হয় আর কি, মানে তারা চায় মানুষকে ভালোবাসতে আর কি। আবার মাঝে মাঝে তাকে পেয়ে বিষণ্ণ হয়ে ওঠে, তার প্রতি প্রচুর রাগ, দুঃখ, অভিমান এদের হয়ে যায়, সেই জন্য বলছি বিষণ্ণ হয়ে ওঠে। জীবনে সুখী হওয়ার অনেক চেষ্টা করেন, কিন্তু পারিবারিক জীবনে এদের অতটা সুখ মেলে না, পারিবারিক জীবনে সুখী হওয়াটা রাহুর মানুষের ক্ষেত্রে কঠিন হয়ে যায়। বন্ধুবান্ধব অনেক থাকে, কিন্তু তাদের দ্বারা উপকৃতও হতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে রাহু বন্ধুবান্ধবের সহায়তা পায়, হঠাৎ করে পায়, মানে ভাবতেই পারেনি, আশা করেনি, এরকম সময় তারা কিন্তু তাদের উপকার পেয়ে থাকে, উপকৃত হতে পারে। তবে গুপ্ত শত্রুটা প্রচুর থাকে রাহুর ক্ষেত্রে, কেতুর ক্ষেত্রে, এরা যারা রাহুর ডেটের মেনলি লোক, তাদের কিন্তু গুপ্ত শত্রুটা প্রচুর হয়ে থাকে, মানে বুঝতেই পারবে না পিছন থেকে শত্রুতা করছে। বড় রাজনৈতিক নেতা, খেলোয়াড় বলো বা অভিনেতা অভিনেত্রী বলো বা বড় সমাজের বড় বড় পদে এরা অনেক সময় থাকে, কারণ বড় বিষয় চিন্তা ভাবনা করতে করতে অনেক বড় অফিসার বা তোমার কোনো কেন্দ্রীয় অফিসার বা তোমার রাজ্যের কোনো অফিসার পদে আছে, সেরকম মন্ত্রী পদে আছে, তাদের ক্ষেত্রে কী হয়, শত্রুর বিষয়টাও অনেক হয়ে যায়। যে কোনো অফিসার পদেও যারা কাজ করছে সরকারি বিভাগে, সবসময় নেতামন্ত্রী হতে হবে এরকম না, অন্যান্য আমলারাও যারা আছেন তাদের ক্ষেত্রেও অনেক মানে শত্রু থাকে, গুপ্ত শত্রুটা প্রচুর থাকে। সেই জন্য শত্রু সর্বদা সক্রিয় থাকলেই তাদের ক্ষতি করতে সক্ষম হয় না, কারণ নিজেদের মধ্যে ক্ষমতা এতটাই থাকে রাহুর ডেটের, ক্ষতিটা খুব একটা করতে পারে না, কারণ ও যদি শত্রু হয়, এরাও তো রাহুর ডেট না, রাহুর ডেটের মানুষকে সহজে ক্ষতি করাটা খুব মানে কঠিন হয়ে দাঁড়ায়। কী কী পেশা নিতে পারে, বিজ্ঞান বিভাগে তো অবশ্যই থাকে, এরা বিজ্ঞানী হয়, চিকিৎসা শাস্ত্রে নিতে পারে, আইন বিদ্যায় নিতে পারে। এবারে যে পেশাগুলো প্রত্যেকটা ডেটের হিসাবে আমি মেনশন করছি, সেই পেশাগুলো তোমরা কি করবে না, তোমরা যেটা করছো এর মধ্যে থেকে তোমরা যে লাইনেই করছো না কেন,
যেটা তোমাদের ইচ্ছা হচ্ছে, মন যেটাতে টানছে সেই দিকটা নিয়ে তখন তোমরা ভাববে। তখন তোমরা ভাববে হ্যাঁ আমি যেটা ভাবছি সেটা তো এর মধ্যেই আছে, তাহলে আমার চিন্তা ভাবনাটা সঠিক হতে পারে, বুঝলে? এইভাবে তোমরা ভাববে। তাহলে বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, আইনবিদ্যা, অভিনয় করতে পারে, যেটা বললাম রাজনীতি, এবং বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, ওই যে মানি ট্রানজ্যাকশন, মানি রিলেটেড কোনো ধরনের ব্যবসা বাণিজ্য এরা করতে পারে। কনস্ট্রাকশন রিলেটেড, সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড, কয়লা, লোহা, চামড়া, খনিবিদ্যা, যে কোনো কয়লা রিলেটেড বিজনেস বা লোহার রিলেটেড যা কিছু, লোহাপট্টিতে দেখো না কত ভারী ভারী লোহা কেনা বেচা হয়, সে মহিলা হিসাবে হোক পুরুষ হিসাবে হোক এরা করতে পারে। চামড়ার বিজনেস করতে পারে, কোনো চামড়ার ব্যাগ বা চামড়াজাত কোনো দ্রব্যের বিজনেস করতে পারে, এগুলো রাহু দেখে। খনিবিদ্যা, ভূবিদ্যা, এগুলো আছেই, তোমরা জানো যে খনিবিদ্যা নিয়ে পড়াশোনা করা হয়, ভূবিদ্যা নিয়ে পড়াশোনা করা হয়। কৃষিকর্ম, মেনলি ভূবিদ্যা, কৃষিকর্ম, এগ্রিকালচারাল যে সেক্টরটা, এগুলো নিয়ে করতে পারে। সুদের কারবার, ওই যে লেনদেন, ট্রানজ্যাকশন, ওই যে সুদের কারবার, তুমি সুদ দাও, তুমি সুদ নাও, এই যে লোন অ্যান্ড ইন্টারেস্ট ডিপার্টমেন্টে যে হয় না ফিনান্সিয়াল যে কারবারগুলো, সেই জায়গাতে এরা ভীষণ পরিমাণ করে। এরা দেখবে যারাই বসে আছে চেয়ারে বা সেখানে যারা কাজ করছে কর্মী, অনেক ক্ষেত্রেই দেখবে ডেট অফ বার্থ জিজ্ঞেস করে দেখবে 4, 13, 22, 31-এর মধ্যেই তাদের ডেট অফ বার্থ হয়। এটা হয়ই। সরকারি কাজে তো থাকে, সরকারি কাজ তো হয় বললাম। ব্যবসা পছন্দ হতে পারে, ব্যবসা এরা করে একটা কাজ ছাড়া। চাকরিতে উন্নতিটা বেশি বয়সে হয়, ধরো 4-এর ডেটের লোক 31 বছরের পরে গিয়ে বেশি বয়সে উন্নতি করছে, কিন্তু ব্যবসা বাণিজ্যে প্রখর এদের দৃষ্টিশক্তি থাকে। সঞ্চয় করার স্পৃহা আছে। রাহু যাদের ডেট তাদের ভালো একটা সেভিংস হয় রাহুর ডেটের লোকেদের। আর্থিক সাফল্য অপেক্ষাকৃত ধীরে হতে পারে, মানে ধীরে ধীরে তুমি জমালে কিন্তু জিনিসটা খুব তোমার জমে থাকবে আর কি। অর্থের প্রতি বেশ লোভ থাকে এদের, এবং কামনা বাসনা লালসা এই জায়গাগুলো থাকে। ফিজিক্যাল ডিজায়ার, যেটা সাংসারিক জীবনে বা প্রেম জীবনে, সেটা এদের ভীষণ থাকে। এবং যে জিনিসগুলো লাক্সারি আইটেম, সে ভোগ্য বস্তু, আমি এখানে কি লিখেছি দেখো, ভোগ্য বস্তু, যেটা লাক্সারি আইটেম, সেই আইটেমের প্রতি কিন্তু এদের লোভ থাকে, যথেষ্টই থাকে। কি কি অসুখ হতে পারে? তাদের সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠে তারা সুস্বাস্থ্যের অধিকারী হয় সাধারণত কঠোর পরিশ্রমের জন্য। অল্প বয়সে অনেক রোগা থাকে রাহুর মানুষেরা, কিন্তু তারপরে অনেক সময় সুস্বাস্থ্যের অধিকারী এরা হয়, ঠিক আছে? তো এদের স্নায়ু অনেক সময় দুর্বল হয়, স্নায়ু রোগেও ভুগতে পারে। পাকস্থলিতে কোনো রকমের প্রদাহ হয়। ওই যে খাবার দাবারের প্রতিও প্রচুর লোভ থাকে, খাবার দাবার, টাকা পয়সা, লাক্সারি আইটেম, এগুলোর প্রতি রাহুল লোকেদের ভীষণ লোভ। তারা মানে ওই জায়গাগুলো খুব নিতে চায় আর কি। সেই জন্য ওই সব খেয়ে না পাকস্থলিতে প্রদাহ হয়, নানা রকমের খাবার দাবার এরা খেতে চায়। পিত্তরোগ হয় এদের, তারপর টাইফয়েড জাতীয় রোগ হয়, যক্ষা হয়, ডায়াবেটিস হতে পারে, তারপর মস্তিষ্ক সম্পর্কিত কোনো রোগ হতে পারে, রক্তচাপ হাই মানে উচ্চ রক্তচাপ যুক্ত রোগ হতে পারে, আবার হতাশা রোগ হতে পারে, মানে ডিপ্রেশন, অনেক সময় এত ডিপ্রেসড হয়ে যায় কোনো কাজে বা শত্রুতার জন্য, কিছু কিছু ক্ষেত্রে তো হয়ে যায়, কিছু কিছু রাহুর মানুষ তো হয়ে যাবেই। তো সেই ডিপ্রেশনটা একটা রোগে দাঁড়িয়ে যায়, হতাশা, বিষণ্ণতা, ওই জন্য লিখেছি ডিপ্রেশনের যে রোগ। আবার দাঁতের রিলেটেড কোনো রোগ হতে পারে, দাঁতের রিলেটেড কোনো রোগ হতে পারে, স্কিন রিলেটেড কোনো রোগ হতে পারে, এই ধরনের সম্ভাবনা তাদের আছে। ওকে, এবার তোমরা দেখো যে কোনো মাসের কি বলছে না, যে কোনো মাসের ইংরাজি মাসের 4, 13, 22, 31-এ যদি জন্মেছেন, তাহলে তাদের একক সংখ্যা 4, কারণ 13-কে যোগ করলে 4, 22-কে যোগ করলে 4, 31-কে যোগ করলেও 4, তাহলে তাদের জন্ম সংখ্যা হচ্ছে 4। 4-এর জীবনে এদের জন্ম সংখ্যা হচ্ছে 4, তাদের জীবনে কি হচ্ছে না, 4 সংখ্যার প্রভাবটাই ক্রিয়াশীল হচ্ছে। বিশেষ করে যারা 22শে জুলাই থেকে 22শে অগস্টের মধ্যে জন্ম, তাদের মধ্যে উক্ত তারিখগুলিতে জন্মেছেন, 22শে জুলাই থেকে 22শে অগস্টের মধ্যে যদি কেউ জন্মেছে, এই 4, 13, 22, 31-এর মধ্যে কেউ জন্মেছে, তাহলে তাদের 4 সংখ্যার প্রভাবটা আরও বেশি তীব্র থাকে। এটা হচ্ছে ইউরেনাসের প্রতীক। আমরা নবগ্রহ ছাড়াও একটা ইউরেনাস বলে দেখবে একটা প্ল্যানেট আছে, সেই ইউরেনাস প্ল্যানেটই হচ্ছে রাহু। রাহুকে একটা গল্প বলে একটা মাথা যুক্ত রাক্ষস, তার কোনো দেহ নেই, এটা তো পৌরাণিক কাহিনীতে অবশ্যই বলা হয়। এবং কেতুকে বলা হয় তার লেজটা আছে, মাথা নেই, যে মানে তারা যেহেতু অমৃত পান করেছিল এবং শ্রী বিষ্ণু তাদেরকে চক্র দিয়ে ইয়ে কেটে দিয়েছিল, দুটো ভাগ করে দিয়েছিল যাতে তাদের অমরত্বটা না থাকে, কারণ দানব হিসাবে যদি অমরত্ব থাকে তাহলে তো মুশকিল হয়ে যাবে সমাজে, মানুষের সব কিছু, মর্তকুলের তো মানুষরা টিকতে পারবে না। তো এটা একটা পৌরাণিক কাহিনীতে আছে যে দুটো দেহ আর ধর আলাদা হয়ে গেছিলো, একটা রাহু কেতু, দানবের কাহিনী। তো সেই দানবের এই যে কাহিনী বা চক্র দিয়ে গলা কাটার পরেও কেউ বেঁচে থাকে, এই জিনিসগুলো তো বাস্তবিকভাবে বিষয়টা না, বিষয়টা এটা বোঝানোর জন্য করা হয়েছে যে সব কিছুরই একটা নিয়ম আছে, নিয়মেই চলতে হবে, এবং আমাদের প্রত্যেকটা মানুষের এই যে অস্তিত্ব, তার মধ্যে নিয়ম আছে। সুতরাং দানবতাকে আমরা প্রশ্রয় দিতে পারবো না,
আমাদের মধ্যে দানবতা মানে কি, নেগেটিভিটি, এই জায়গাটাকে প্রশ্রয় আমরা দিতে পারবো না, মানে প্রতিকূলতাকে অতিরিক্ত প্রশ্রয় দিতে পারবো না, প্রতিকূলতাকে আমাদের দমন করে করে ভারসাম্য রেখেই চলতে হবে। কিন্তু রাহু কেতু দেখা গেল কি না, সমাজে ওইটা কেটে দেওয়ার পর কি দেখা গেল যে ওরা মরলো না, ওরা ওইরকম আলাদা হয়ে বেঁচে রইলো। এই যে কাহিনীটা, এর থেকে কি বোঝা যাচ্ছে যে সমাজে প্রতিকূলতা থাকবেই, কোনো না কোনো বিষয়ে তোমার প্রতিকূলতা থাকবেই, মানে অনুকূল পজিটিভ নেগেটিভ মিলেই তোমাকে ব্যালেন্স করতে হবে। ওই জন্য নবগ্রহের যা কিছু রয়েছে তারা অমরত্ব প্রাপ্ত হয়েছে, কিন্তু রাহুকেতুর যে অমরত্ব প্রাপ্তর পরও বেঁচে রয়েছে দানব রূপে, তাহলে ওই পজিটিভিটিটার সঙ্গে এই নেগেটিভিটির যে একটা চূড়ান্ত জায়গা, এটা থাকবেই। রাহুকেতুর যে বিশ্লেষণ, তো সেটা একটা প্ল্যানেটের হিসাবে তো তোমাদের বুঝতে হবে, এটা একটা কাহিনী, যেহেতু মানুষের মনের মধ্যে দুরকম দিক আছে, জীবনে দুরকম দিক আছে, সেটা বোঝাতে বলা হয়েছে যে ওটা কেটে দিয়ে ওইভাবে করেছে। কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে ইউরেনাস প্ল্যানেটকে রাহুর কারকতাযুক্ত গ্রহ ধরা হয়, এবং কেতু যে আছে সে নেপচুন। কিন্তু তবুও এখানে মেনলি রাহুর আলোচনা করা হচ্ছে, যে 4 সংখ্যাটা যেটা আছে সেটা রাহুর কারকতাযুক্ত যা এনার্জি আছে সেটাকে তরঙ্গটাকে বহন করে, এবং সেটার অনুযায়ী মানুষের জীবনে সেটা তার ভালো খারাপ সে নেয়, যেটা বর্ণনা দেওয়া হলো এতক্ষণ ধরে, সেই ভালো খারাপটা সে নিতে পারে, এবং সেটা ইউরেনাস প্ল্যানেটের নেচারের এবং ক্যারেক্টারের সঙ্গে সদৃশ এই রাহুটা, বৈজ্ঞানিকভাবে এই যুক্তিটা, আর পৌরাণিক যুক্তিটা তো ওটা ছিলই। সেই জন্য 4 সংখ্যার প্রভাব তাদের তীব্র থাকে। এবার তাদের কি কি স্টোন এখানে হতে পারে, যেমন ধরো ক্রিস্টাল, বিভিন্ন ক্রিস্টালের মাধ্যমেই তো এগুলো সংখ্যাগুলোকে কার্যকরী করা হয়। তো কার্যকরী যে তরঙ্গ, এটা আমরা নিতে পারি বিভিন্ন ক্রিস্টাল পাথরের মাধ্যমে, তার তরঙ্গগুলো আমরা ভালো খারাপটাকে ভারসাম্য রক্ষা করতে পারি। কারণ ক্রিস্টাল আমাদের পঞ্চতত্ত্বের কোনোটাতেই পড়ে না, সেই জন্য ক্রিস্টাল দিয়ে যে কোনো তত্ত্বকে আমরা ভারসাম্য রক্ষা করতে পারি। তো এদের যে শুভ রত্ন, যেটা স্টার রুবি বা চুনি এগুলো হয়, শুভ ধাতু হচ্ছে গিয়ে তোমার স্বর্ণ বা তামা, শুভ রং সোনালি, হলুদ, কমলা, ধূসর, নীল, বহু রঙের মিশ্রণ, এগুলো রাহুর ক্ষেত্রে শুভ হয়। আবার দেখো, গুরুত্বপূর্ণ বা কার্যকরী সংখ্যা রাহুর জন্য কি শুভ সংখ্যা হতে পারে, 1, 2, 4, 7, এগুলো শুভ সংখ্যা হতে পারে। আবার মূল শুভ সংখ্যা কি হতে পারে, 1। সবচেয়ে শক্তিশালী সংখ্যা 1 ও 4, 1 ও 4 সংখ্যা আকৃষ্ট করবে অবশ্যই। আচ্ছা, অশুভ সংখ্যা এদের ক্ষেত্রে কি হতে পারে, 4-এর ক্ষেত্রে 4 অশুভ হতে পারে, 4-এর ক্ষেত্রে 4 শুভ হতে পারে। এই জিনিসগুলো নিয়ে আমি পরে আলোচনায় তো অবশ্যই আসবো, এটা ইন্ট্রোডাকশন ক্লাস যদিও। তোমরা শুধু লিখে রাখবে যে অশুভ সংখ্যাও 4, 8 হতে পারে, আবার শুভ সংখ্যাও হতে পারে 4, 8। সেই জন্য 4, 8 অনেক সময় বর্জনও করতে বলা হয় 4-এর লোকেদের, আবার 4, 8 অনেক সময় নিতেও বলা হয়। কেন বলা হয়, কি বলা হয়, সেটা তোমরা ক্লাস করে জানতে পারবে, আর আগামী ক্লাস ভিডিওতে আপলোড হবে, তোমরা জানতে পারবে। শুভ তারিখ এদের কি কি হতে পারে একটু লিখে নাও। এদের যে কোনো মাসের শুভ তারিখ রাহুর ডেটের লোকেদের জন্য হতে পারে 1, 10, 19, 28, যে কোনো ইংরেজি মাসের। আবার অশুভ তারিখ কি হতে পারে, 4, 8, 13, 17, 22, 26, 31। 4-এর ডেটে তোমরা নর্মালি এটা লিখে নাও যে 4-এর ডেটে কেউ যদি জন্মগ্রহণ করে, তার সাধারণত 4, 13, 22, 31টাকে বর্জন করে চলাই ভালো, কারণ রাহুর সঙ্গে রাহুর এনার্জি যদি মিলে যায় তাহলে আরোই সেটা খারাপ হবে। সেই জন্য 4, 13, 22, 31, 4, 8, 13, 17, 22, 31কে এনাদের বর্জন করে চলাই ভালো। এই ডেটগুলোতে তার না করাই ভালো, যে কোনো ইংরাজি মাসে। এবং শুভ দিন হচ্ছে রবিবার, অশুভ দিন হচ্ছে এদের শনিবার। ঠিক আছে, রাহু ধরা হয়, জ্যোতিষশাস্ত্রে ধরা হয় যে রাহু শনির মতোই কাজ করে, রাহু শনির মতো কাজ করে, মানে শনির যা কিছু নেচার ক্যারেক্টার সেইটাই রাহু পালন করে। আবার কেতু মঙ্গলের মতো ক্যারেক্টার পালন করে, বা মঙ্গলের বারটাই ধরে হয়। সেই জন্য রাহুর ক্ষেত্রে শুভবার রবিবার, অশুভবার শনিবার। শনি রাহু যদি একসাথে হয়ে গেল, সেটার খুবই তার চার্টে মানে নেগেটিভিটি ক্যারি করে আর কি, অ্যাস্ট্রোলজিতে যদি এটা নিয়ম অনুযায়ী হয়। তো আজকে তোমাদের 4-এর অংশটা বললাম, তোমরা শুভ রত্নের মধ্যে আরও একটা রত্ন আজকে একটু লিখে নেবে। চুনি বা স্টার রুবি আমি লিখেছি, কিন্তু তোমরা আরেকটা লিখে নেবে, সেটা হচ্ছে গোমেদ। রাহুর ক্ষেত্রে শুভ ক্রিস্টাল গোমেদ, মানে তোমার রত্ন হিসাবে যদি ধরো গোমেদ, বা তুমি যদি ক্রিস্টাল হিসাবে ধরো ব্রাউন জ্যাসপার। ভিডিওতে আমি আরেকবার বলে দিলাম, এটা একটু লিখে নেবে। রাহুর ক্ষেত্রে যে শুভ রত্ন, আরেকটা রত্ন গোমেদ, আর ক্রিস্টাল যদি তোমরা ব্রেসলেট বা পেন্ডেন্ট হিসাবে এনার্জি ব্যালেন্সের জন্য পড়ো, সেটা হচ্ছে ব্রাউন জ্যাসপার। ব্রাউন জ্যাসপার, ওই যে বললাম না, ধূসর কালার, একটা ধূসর কালার, গ্রে কালার, বা একটা বাদামি খয়েরি কালারের মতো মিশ্রণ, মানে ওই যে বহু রঙের মিশ্রণ বলা হয়েছে, তার মধ্যে একটা বহু রঙের মিশ্রণের মধ্যে ওই বাদামি রঙটাও আসে। বা ধূসর কালার হিসাবেও তুমি ওই ব্রাউন জ্যাসপারটা নিতে পারো। ব্রাউনটা একটু রেডিশ ব্রাউন, তার মধ্যে একটা গ্রেইশ নেচার থাকে, একটু গ্রে ডট থাকে, সেটা তোমার রাহুর ক্ষেত্রে এনার্জি ব্যালেন্সের ক্ষেত্রে কাজে লাগে, মানে যে অশুভ দিকগুলো তরঙ্গ আসছে সেটাকে কিছুটা ব্যালেন্স করতে কাজে লাগে। বুঝতে পারছো বিষয়টা? তো এইভাবে তোমরা বিষয়গুলোকে বুঝতে পারবে। তো আজকে 3-এর ডেট এবং 4-এর ডেট বোঝালাম। প্রথম পার্টে আমি সংখ্যার পরিচয় এবং 1-এর ডেট, 2-এর ডেট বুঝিয়েছি।
এরপরের আরও বহু পার্ট আপলোড আছে, তোমরা দেখতে পারো, কিন্তু অন্যান্য পার্ট আরও আপলোড হবে। তোমরা ফলো রাখো। যারা জব, রেমেডি, বিজনেসের অন্যান্য কারণে রেমেডি করতে চাইছো বা কিছু করতে চাইছো, ভিডিও দেখে ফলো করতে চাইছো, তারা ডেসক্রিপশন বক্সে আদার লিঙ্কগুলো ফলো করবে। যারা পার্সোনাল কনসালটেশনের জন্য অ্যাপ্লাই করছো বা ক্লাস করতে চাইছো, তারা হোয়াটসঅ্যাপ দেওয়া নম্বরে যোগাযোগ করবে এবং পেমেন্ট করে তোমরা বুকিং এসএস দিয়ে রাখবে। দিয়ে নিজের নেম আর কোয়ারিটাকে সেন্ড করে রাখবে। কোন ডেটে রিপ্লাই করা হবে তোমাদের জানিয়ে দেওয়া হবে। আর ক্লাসের জন্য যদি বুকিং করছো, ক্লাসের ফিসটা জেনে নেওয়ার পর বুকিং কনফার্ম করে ওটাখানে জানিয়ে দিয়ে রাখবে। তারপর তোমাকে ক্লাসের ডেট জানিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্লাস হয় এবং ভিডিও লার্নিং টিউটোরিয়াল এইভাবেই ভিডিওর মাধ্যমে লার্নিং টিউটোরিয়াল সেন্ড করে দেওয়া হবে। এবং সেই নোটস সংক্রান্ত, লেখা সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে তাহলে সেটা তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই জানতে পারবে। হোয়াটসঅ্যাপের ভয়েসের মাধ্যমে ক্লাস হয়। যে কোনো সময় নিজের সুবিধা মতোই তোমরা ক্লাস করতে পারবে। নির্দিষ্ট ডেটে ক্লাসে হাজিরা দেওয়ার কোনো বিষয় নেই। এবং প্রত্যেকটা ক্লাস হচ্ছে গীতা ফাউন্ডেশন ট্রাস্টের আন্ডারে সার্টিফাইড। মানে তোমরা ক্লাস এন্ডের পরে নির্দিষ্ট একটা মূল্যায়ন পরীক্ষা সিস্টেম অবশ্যই আছে যারা করতে চাইছো, তাদেরকে সেটা নেওয়ার পরে তোমাদের অ্যাড্রেসেও সার্টিফিকেট যাবে এবং তার সফট কপিটা তোমরা অনলাইনেও পেয়ে যাবে। বিভিন্ন জায়গায় তোমরা প্র্যাকটিস করতে পারবে। ফুল প্রফেশনাল ট্রেনিং দেওয়া হবে কীভাবে কেরিয়ার করতে পারবে এটা নিয়ে, এবং সেখান থেকে তোমরা সফল পেশা হিসাবেও এই বিষয়গুলোকে নিতে পারবে। নিউমেরোলজি ক্লাস যারা করতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করবে। এছাড়াও এঞ্জেল সুইচ ওয়ার্ডের ক্লাস হয়, ট্যারট ক্লাস হয়। যারা যোগাযোগ করতে চাইছো তারা যোগাযোগ করে নিও। আজকের মতো এই পর্যন্তই। অনেক অনেক ভালো থাকো। ধন্যবাদ। চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। থ্যাংক ইউ।